সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো প্রকৃতি এবং প্রত্যয়, অর্থাৎ প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো প্রথম বর্ষের যে শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রকৃতি এবং প্রত্যয় যদি তোমরা সঠিকভাবে শিখতে চাও তাহলে প্রকৃতি এবং প্রত্যয়ের আগে তোমাদের যে বেসিকটা জানতে হবে সেই বেসিকটা হলো ধাতু। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়ের আগে তোমাদের ধাতু শিখতে হবে, কারণ প্রকৃতি এবং প্রত্যয় করতে গেলে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হলো, আবার বলছি, ধাতু। তো আমরা তোমাদের বেসিক নিয়ে আজকে আলোচনা করব, প্রকৃতি এবং প্রত্যয়ের বেসিক আলোচনা। প্রত্যয় কাকে বলে, প্রকৃতি কাকে বলে, ধাতু কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমি লিখেছি প্রত্যয়। প্রত্যয় প্রধানত দুই প্রকার, একটা হলো কৃৎ প্রত্যয়, আরেকটি হলো তদ্ধিত প্রত্যয়। তাহলে আমি লিখেছি, তাহলে কৃৎ প্রত্যয়ের গঠন পদ্ধতিটি হবে কৃৎ ধাতু থেকে, কৃৎ ধাতু তার সাথে যখন প্রত্যয় যুক্ত হবে, তদ্ধিত সেখানে শব্দ মূল নাম শব্দ প্লাস প্রত্যয়। তাহলে এই যে নাম শব্দ বা শব্দমূল, এটাকে আবার একসাথে বলতেছে শব্দ প্রকৃতি, আর এটাকে আমরা বলছি ক্রিয়া মূল বা ক্রিয়া প্রকৃতি। তাহলে আমরা এখন এই যে এইটুক লিখলাম, আমি এইটুক জায়গা থেকে আমরা সংজ্ঞা তৈরি করব। তার আগে বলে যাই, এই যে তদ্ধিত প্রত্যয় যে শব্দটা তৈরি হবে সেটা হবে বিভক্তিহীন। প্রাতিপাদিক। তাহলে আমি সংজ্ঞায় চলে যাই যে প্রত্যয় কাকে বলে। যে ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূলের পরে, আবার বলছি আমি, যে যেটা রয়েছে আমাদের যে সংজ্ঞাটা, যে বর্ণ বা বর্ণ সমষ্টি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়ামূল, ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রকৃতির পরে বা শব্দমূল, নাম শব্দ বা শব্দ প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাই হলো প্রত্যয়। তাহলে আমরা এই যে সংজ্ঞাটা বললাম, যে বর্ণ বা বর্ণ সমষ্টি, ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি বা শব্দ প্রকৃতি, আমরা যেভাবেই বলি না কেন, যে ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির পরে বসে নতুন শব্দ তৈরি করে এবং সেই শব্দটা অবশ্যই বিভক্তিহীন, তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই ধরনের, একটা হলো কৃৎ প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞাটাও খুব সহজেই পেরে যাব। যে ক্রিয়া প্রকৃতির পরে যদি প্রত্যয় যুক্ত হয়, যে প্রত্যয় যুক্ত হয় তা হলো কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তা হলো কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। শব্দ প্রকৃতির পরে বা নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তা হলো তদ্ধিত প্রত্যয়। এখন বলছি, আমার তদ্ধিত প্রত্যয় যেটা থাকবে তার অর্থ হবে, তদ্ধিত প্রত্যয়ের যে শব্দমূলটা থাকবে তার কি হবে, অর্থ হবে, অর্থাৎ সরাসরি আমি অর্থ করতে পারবো। কিন্তু এখানে কৃৎ প্রত্যয় বা ক্রিয়ামূলটাকে আমি যে ধাতুটা পাবো, সেই ধাতুটা অর্থ করা যাবে না, অর্থাৎ শেষ পর্যন্ত যে অবিভাজ্য অংশটা থাকবে সেই অবিভাজ্য অংশটার আর কোনো অংশে ভাগ করা যাবে না, অর্থাৎ এবং অর্থ হবে না।
তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে কৃদন্ত শব্দ, এবং মনে রাখতে হবে প্রত্যেকটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দগুলো দুইটা জিনিস হয়, হয় বিশেষ্য হবে না হয় বিশেষণ হবে। যে শব্দটা গঠন করবে অর্থাৎ কৃৎপ্রত্যয় সাধিত শব্দটা হবে বিশেষ্য বা বিশেষণ, আমাদের তদ্ধিত প্রত্যয় যেটা হবে সেটা বিশেষ্য বা বিশেষণ বেশিরভাগ ক্ষেত্রে। এখন আমি একটু উদাহরণে চলে যাই। যেমন চলা একটা ক্রিয়া, দেখা একটা ক্রিয়া, এবং এই যে শব্দ দুটো বললাম অবশ্যই এই দুটো শব্দ কৃদন্ত বিশেষণ। আবার বলছি সবই কৃদন্ত বিশেষ্য। এই দুটো শব্দ কি? কৃদন্ত বিশেষ্য। আমি যদি এই অর্থ নাও দেই, এটাকে যদি ভাঙি তাহলে যেমন চলা শব্দটাকে আমি পাবো চল যুগ আ, চল যুগ আ। এই চল শব্দটাকে আর কোনো অংশে বিভাজ্য করা যাবে না, কারণ চলাটা এসেছে কোথা থেকে? চল শব্দ থেকে। দেখো চল শব্দ থেকে। আবার চল শব্দটাকে যদি ভাঙি আমি তাহলে পাবো চল যুগ অ। এই যে চল অংশটাকে আমি আর ভাঙতে পারছি না, এখানেও ভাঙতে পারছি না। অর্থাৎ যত শব্দ আসে, আমি যদি চলন্ত লিখি তাহলে আমাকে লিখতে হবে চল যুগ অন্ত। তাহলে এই যে ক্রিয়ার যে মূল অংশ, সেই ক্রিয়ার মূল অংশকে বলা হচ্ছে ধাতু। এই ধাতুটাকে আবার আমরা বলছি কি? ক্রিয়া প্রকৃতি। তাহলে যে বিষয়টা হলো ধাতু, সেই বিষয়টাই হলো ক্রিয়া প্রকৃতি। মনে রাখতে হবে এই বিষয়টা। তাহলে যে অংশকে আর কোনো অংশে, অর্থাৎ কৃদন্ত পদের বা কৃদন্ত শব্দের যে অংশকে বা ক্রিয়াপদের যে অংশকে আর কোনো অংশে বিভাজ্য করা যায় না, তাই হলো ক্রিয়ামূল, ক্রিয়া প্রকৃতি, যার অপর নাম হলো ধাতু। ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হয় বা ধাতু মূলের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তাই হলো কৃৎপ্রত্যয়। শব্দমূল বা নাম শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তা হলো তদ্ধিত প্রত্যয়। এখন আমি বলেছি শব্দ প্রকৃতি যেটা থাকবে তার অর্থ হবে, আমি যখন চল হসন্ত দিয়ে দেব নিচে তখন তার কোনো অর্থ নেই, যখন প্রত্যয় যুক্ত হবে তখনই সেটা অর্থ হবে। এবং এর সাথে আরেকটা বিষয়, একটা প্রত্যয়ের সাথে যতক্ষণ পর্যন্ত বিভক্তি যুক্ত হয়, বিশেষ করে তদ্ধিত শব্দের বিভক্তি যুক্ত অথবা বিভক্তিহীন থাকলেও ততক্ষণ পর্যন্ত তার অর্থ হবে না। চলন্ত, চল যুগ অন্ত, চলন্ত অ, এখানে শূন্য বিভক্তি আছে, অতএব কিন্তু তুমি যদি চলন্ত দাও তাহলে সেই শব্দটার অর্থ হবে না। তাহলে প্রত্যয় সাধিত হলেই যে অর্থবোধক শব্দ গঠিত হবে তা না, প্রত্যয় সাধিত হওয়ার পর যে প্রয়োজনীয় বিষয়টা, সেখানে আবার বিভক্তিরও প্রয়োগ থাকে, তাহলেই সেই প্রত্যয় সাধিত শব্দটা সার্থক হয়। এই কারণে বলছি যে প্রত্যয় শিখতে গেলে যে তিনটা জিনিসের বেসিক লাগে, অর্থাৎ দুইটা মূল বিষয়, একদিকে হলো আমাদের ধাতু লাগবে প্রথমে, তারপরে হলো আমাদের বিভক্তি। কারণ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে এই দুইটা বিষয়ের গভীর সংযোগ রয়েছে, সম্পর্ক রয়েছে। আমি এখন তদ্ধিত প্রত্যয়ের দিকে চলে যাচ্ছি। দেখো তদ্ধিত প্রত্যয় আমি যদি লিখি দার যুগ ওয়ান, দারওয়ান। দেখো দার যুগ ওয়ান, দারওয়ান, দুটোই সঠিক। এটা হলো ফার্সি এবং এটা হলো সংস্কৃত, এটা হলো পার্থক্য, এবং অর্থ দুইটার একই। দেখো দ্বার শব্দটির নিজস্ব অর্থ রয়েছে। এই দ্বার শব্দটিকে বলা হয় দরজা। তার সাথে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে তখন নতুন আরেকটি অর্থবোধক শব্দ তৈরি করছে দারুআন, তার মানে পাহারাদার। তাহলে বলছিলাম যে শব্দ প্রকৃতি যা থাকবে তার নিজস্ব কোনো অর্থ থাকবে। যেমন ধরো যদি লিখি মাঠ, মেঠু শব্দটা লিখলাম মাঠ যুগ উয়া, মাঠুয়া। মাঠ শব্দের নিজস্ব কোনো একটা অর্থ রয়েছে,
আর মাঠুয়া সে থেকে মেঠু, মেঠু একটা রং, কালার, বর্ণ। তাহলে মাঠ একটা শব্দ, তার সাথে ওয়া প্রত্যয় যুক্ত হয়ে মাঠুয়া, মাঠুয়া থেকে মেঠু, পরিবর্তনের মধ্য দিয়ে অর্থাৎ উৎপত্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে শব্দটা মেঠু হলো। যেমন মেসু বা গেসু, যে গাছে চড়া যার অভ্যাস, গাছ যুগ ওয়া, গাছুয়া থেকে পরিবর্তনের মধ্য দিয়ে হলো গেছু। তাহলে এই যে গাছ শব্দটির অর্থ রয়েছে, মাঠ শব্দটির অর্থ রয়েছে, দাস শব্দটির অর্থ রয়েছে, এই দাস শব্দটিরও অর্থ রয়েছে। তাহলে অর্থযুক্ত একটা শব্দ প্রকৃতি, আবার বলছি শব্দ প্রকৃতি বা শব্দমূলের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় সেটা হলো তদ্ধিত প্রত্যয়। হতে পারে সেটা সংস্কৃত, হতে পারে সেটা বাংলা, হতে পারে সেটা বিদেশি। এক্ষেত্রে আবার বলছি যে অর্থহীন, যতই আমি ভাঙি, দেখো এখানে আরেকটা উদাহরণ দেই, যেমন একটা শব্দ নেই মরণ। মরণ শব্দটা হলো কৃদন্ত বিশেষ্য পদ। আবার বলছি মরণ শব্দটা হলো কৃদন্ত বিশেষ্য পদ। এই মরণ শব্দটা কে যদি আমি ভাঙি তাহলে কি পাওয়া যাবে? মর যুগ অন। তাহলে কি পাচ্ছি? মর যুগ অন। এই মরটা আবার কোথা থেকে পেলাম আমি? মরা। আমাদের মূল ক্রিয়া হলো মরা। তাহলে দেখো মর যুগ আ, আমি যাই করি না কেন, যদি বলি মর, তাহলে মর যুগ অ, মর। কৃদন্ত শব্দের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখতে হয় সেই বিষয়টা হলো যে বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি বলছি ক্রিয়ামূল আমরা পাবো কোথায়? বর্তমান কালের অনুজ্ঞায় যে তুচ্ছার্থক শব্দটা রয়েছে সেই তুচ্ছার্থক শব্দটা বেশি ব্যবহৃত হবে আমাদের এই তোমার কৃৎপ্রত্যয় সাধনের ক্ষেত্রে বা ক্রিয়া প্রকৃতি চেনার ক্ষেত্রে। যেমন আমরা আমাদের বন্ধুদের সহজেই বলি কর, ধর, চল, মর, যা। তাহলে এই যে কর, ধর, চল, মর, যা, দেখ, লেখ। তাহলে দেখো লেখ শব্দটার সাথে যখন প্রত্যয় যুক্ত হয়ে আ হয়ে যায় লেখা, তখন সেটা ক্রিয়াপদ। আবার এটা হলো কৃদন্ত বিশেষ্য, কৃদন্ত বিশেষ্য পদ। তোমরা যখন ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়বা সেখানে দেখবা দেখা, শোনা, করা, ইচ্ছা, নেওয়া, দেওয়া, এগুলো বিশেষ্য পদ। কৃদন্ত বিশেষ্য পদ বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ এইগুলো। তাহলে একটা ব্যাকরণের একটা অংশের সাথে আরেকটা অংশের যোগসূত্র এই দিক থেকে। তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যয় দেয়া হয়েছে কিন্তু ধাতু বা বিভক্তি দেয়া হয়নি। ধাতু বা বিভক্তিটা যদি দেয়া হতো তাহলে প্রত্যয়টার বেসিকটা খুব সহজেই জানা যেত, আমরা প্রত্যয় খুব সহজেই বুঝতে পারবো। কিন্তু এই যে অংশটা কোথা থেকে আসছে এইগুলোর ব্যাখ্যা যখন দিতে যাব ঠিক তখন কিন্তু আমাকে আবার ধাতু বা বিভক্তিতে চলে যেতে হয়। এখন এই যে চিহ্নটা দিচ্ছি এই চিহ্নটাকে বলা হচ্ছে প্রকৃতি চিহ্ন। কৃদন্ত ক্রিয়াবাচক শব্দ থেকে যখন এই ক্রিয়া প্রত্যয়টা জাত হয় সেটাকে বলা হচ্ছে প্রকৃতি চিহ্ন। এটা শুধু ক্রিয়াবাচক শব্দের ক্ষেত্রেই বসে, তদ্ধিত বা নাম প্রকৃতির ক্ষেত্রে নয়। আবার বলছি ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে এই চিহ্নটাকে বলে প্রকৃতি চিহ্ন বা ধাতু চিহ্ন, এই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বসে না। এখন দেখো আমি বিশেষ্যের উদাহরণ দিলাম, এখন বিশেষণ পদ কিভাবে গঠিত হয় সেই বিষয়টা দেখব। কিভাবে আমরা বিশেষণ পদ গঠন করতে পারি সেই বিষয়টা দেখব। যেমন একটা শব্দ বিশেষ্য শব্দ নেই দেশি। দেখো দেশি শব্দটা বিশেষ্য। এখন এই দেশি শব্দটাকে আমি কিভাবে কৃদন্ত বিশেষণ পদে পরিণত করব বা হ্যাঁ করি। যেমন দেশি শব্দটা হলো, এটা যদি করি তাহলে তদ্ধিত বিশেষান্ত হবে, সরি, যদি লিখি পানীয়, দেখো পানীয়, এই পানীয় শব্দটাকে যদি আমি কৃদন্ত বিশেষণ করতে চাই তাহলে হবে পা যুগ অনিয়। দেখো পাটা কোথা থেকে এসে? পান করা থেকে, পা যুগ অনিয়, পান করা থেকে পা যুগ অনিয়। এখন পান করা শব্দটাকে যদি আমি ভাগ করি, দেখো
পান যুগ পান, সরি, দেখো তাহলে আমি পাচ্ছি যেমন পানীয় পা যুগ অনীয় পান করা থেকে এসেছে। আবার দেশি শব্দটা হলো, আমি জানি এটা তদ্ধিত প্রত্যয়ের, আমি আরেকটা শব্দ নিচ্ছি, যে একটা দেশিও নিতে পারি, আবার নিতে পারি হলো, ধরো পাকামি নিলাম, পাকা যুগ আমি। তাহলে এই পাকাটা হলো তদ্ধিতান্ত বিশেষণ। এটা তোমার কৃদন্ত পদের সাথে কিন্তু সম্পর্ক দেখো। যদি আবার বলি পাক যুগ পাকা, তাহলে আমি পরিবর্তন করতে পারি বিভিন্নভাবে। এই বিভিন্নভাবে পরিবর্তন যখন করব, তখন আমাকে যে ধাতু রয়েছে সেই ধাতুগুলো অবশ্যই চিনতে হবে। এখন প্রকৃতির শ্রেণীবিন্যাস, আমরা প্রত্যয় করলাম যে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, প্রকৃতির শ্রেণীবিন্যাসও করলাম যে প্রকৃতি কাকে বলে। দেখো প্রত্যয়ের পূর্বে যে ক্রিয়ামূল বা শব্দমূল যুক্ত হয় তাই হলো প্রকৃতি। সংজ্ঞা কিন্তু খুব সহজ, উদাহরণ থেকে জানা যায় যে প্রত্যয়ের পূর্বে ক্রিয়া প্রকৃতি বা শব্দ প্রকৃতির পরে বা নাম প্রকৃতির পূর্বে, ক্রিয়ামূল বা শব্দমূলের পরে যে শব্দাংশ যুক্ত হয় তাই হলো প্রত্যয়। আর প্রত্যয়ের পূর্বে যে শব্দাংশগুলো যুক্ত হয় তাকেই বলা হয় প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যেটা থাকে তাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, তদ্ধিত প্রত্যয়ের সাথে পূর্বে যে শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় নাম প্রকৃতি। এই হলো দুই প্রকার হলো প্রকৃতি। তাহলে উদাহরণ দিই আমরা, যেমন হাতল, হাত যুগ অল, এটা হলো নাম প্রকৃতি, কারণ এর নিজস্ব কোনো অর্থ রয়েছে এবং বিশেষ্য পদ, নাম প্রকৃতি এবং নাম শব্দ। আবার এখানে যদি বলি যে একটা উদাহরণ দেই, যেমন চলন্ত, জমা, ডুবন্ত, ধরো ডুব যুগ অন্ত, ডুবন্ত, এটা হলো, তাহলে প্রত্যয়ের পূর্বে কি যুক্ত হয়েছে? ক্রিয়া মূল যুক্ত হয়েছে, তাহলে এটা হলো ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি আবার দুই প্রকার, তোমাদের অবজেক্টিভ আসতে পারে যে প্রকৃতি কয় ধরনের, কুইজে আসতে পারে। এক কথায় যদি কুইজ হয় তখন যে নিচের কোনটি প্রকৃতি অর্থাৎ ক্রিয়া প্রকৃতি, নিচের কোনটি নাম প্রকৃতি, তাহলে তদ্ধিত প্রত্যয়ের সাথে যেটা যুক্ত হবে সেটা হবে নাম প্রকৃতি, কৃত প্রত্যয়ের সাথে যেটা যুক্ত হবে তা হবে ক্রিয়া প্রকৃতি। এখন যে বিষয়টা তোমাদের শিখতে হয় প্রত্যয় শিখতে গেলে, সেই বিষয়টা হলো যে কিছু কিছু শব্দের পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো তোমরা এর আগে ব্যাকরণ ক্লাস করেছো, তোমাদের শামীম স্যার নিয়েছে, সেখানে বলেছেন গুণ, বৃদ্ধি বা সম্প্রসারণ। প্রত্যয়ের এই যে তিনটা বিষয় রয়েছে, এই তিনটা পরিবর্তন অর্থাৎ পরিবর্তনকে বলা হয় স্বরগত পরিবর্তন। কি বলা হয়? স্বরগত পরিবর্তন। একটা প্রত্যয়ের পরে অর্থাৎ প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় বা প্রত্যয় যুক্ত হয়, তার ফলে যদি স্বরগত কোনো পরিবর্তন ঘটে অর্থাৎ স্বরধ্বনির কোনো পরিবর্তন ঘটে, অন্তঃস্বরের প্রভাবে আদ্যস্বর, আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বর, এই যে স্বরের যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হয় তোমার এই গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ। নবম এবং দশম শ্রেণীতে তোমরা যে ধ্বনি পরিবর্তন পড়ে এসেছো, সেই ধ্বনি পরিবর্তনের মধ্যে তোমাদের অপশ্রুতি নামে একটা ধ্বনি পরিবর্তন রয়েছে। সেই অপশ্রুতির যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা এখানে রয়েছে এবং এই অপশ্রুতির পরিবর্তনটা তিন ভাবে হয়। কয় ভাবে? তিন ভাবে। একটা হলো গুণ, একটা হলো বৃদ্ধি, আর একটা হলো সম্প্রসারণ। তাহলে তিন ভাবে কিভাবে পরিবর্তন হয় আমরা দেখব।
দেখো গুণ, বৃদ্ধি এবং সম্প্রসারণ। তো প্রথমে আমরা উদাহরণ নেই গুণ। দেখো গুণের নিয়ম রয়েছে 4টি। রয়েছে। এই 4টি পরিবর্তন আমরা কিভাবে হয় সেগুলো দেখব। প্রথমে হলো যেটা হলো রস্বই দীর্ঘই স্থানে এ হবে। রস্বই দীর্ঘই স্থানে কি হবে? এ হবে। তাহলে আমি উদাহরণ দেই, যেমন চিন যুগ আ সমান সমান চেনা। তাহলে রস্বই দীর্ঘই থাকলে দেখো আদ্য স্বরে রস্বই এবং দীর্ঘই থাকলে কি হবে? এ হয়ে যায়। চিন রস্বই আছে, পরিবর্তন হয়ে কি হলো? আবার এ হয়ে গেছে। পরেও আবার আরেকটা যদি উদাহরণ দেই, যে নি যুগ আর নেওয়া বা নেয়া, দীর্ঘ এর কারণে পরিবর্তন হয়ে গেছে। আবার যদি আমি নেই 2 নম্বর স্থানে রস্য দীর্ঘ স্থলে, দেখো রস্য এবং দীর্ঘ স্থলে আমার উ হয়ে যাবে। যেমন ধু যুগ, দেখো ধু যুগ আ সমান সমান ধোয়া। ধু যুগ আ সমান সমান কি হচ্ছে? ধোয়া।